হ্যালো এইচএসসি 26 ব্যাচ, আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের এইচএসসি তে বাংলা ব্যাকরণের সিলেবাস নিয়ে, অর্থাৎ এইচএসসি তে বাংলা ব্যাকরণে কোন কোন অংশ নিয়ে আলোচনা করা হয়, কোন কোন অংশ কিভাবে আনসার করতে হয়, এ টু জেড আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা যারা এইচএসসি কমপ্লিট করে মাত্র আমার ভিডিওটা দেখছো, তারা কিন্তু জানো যে এসএসসি তে তোমরা বাংলাতে এমসিকিউ দিয়েছো, বাট এইচএসসি তে কিন্তু তোমাদের এমসিকিউ নেই। এটা হলো একদম ফার্স্ট কথা, এমসিকিউ নেই। দেখো আমরা একটু বোর্ডের দিকে তাকাই, তাহলে সবাই তোমাদের সিলেবাসটা কভার হবে এবং কিভাবে আনসার গুলো করতে হবে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা আলোচনা করব। দেখো বোর্ডের দিকে একটু লক্ষ্য করো সবাই। দুইটা অংশে তোমাদের বাংলা সেকেন্ড পার্ট থাকবে, একটা হলো ব্যাকরণ অংশ আর একটা হলো নির্মিতি অংশ। ব্যাকরণ অংশে থাকবে 30 মার্ক আর নির্মিতি অংশে থাকবে 70 মার্ক। দেখো ব্যাকরণে তোমরা জানো, যে আসলে এমসিকিউ হয়ে থাকে এসএসসি তে, কিন্তু এখানে সেটা রিটেন পার্ট থাকবে। সেটা কেমন? দেখো এক নম্বর বলেছে ধ্বনির উচ্চারণের নিয়ম, অর্থাৎ এক নম্বরে তোমাদের আরেকটা কথা বলে নেই, এখানে প্রত্যেকটার মান হলো 5 করে, 5 6 30। আরেকটা কথা সেটা হলো প্রত্যেকটাতে কিন্তু অপশন থাকবে ক অথবা খ। যেমন এক নম্বরে দুইটা অপশন থাকবে, ক অথবা খ দাও, সবগুলোতেই দুইটা করে অপশন। যেমন ক তে কি থাকবে, খ তে কি থাকবে আমি একটু বলে দিচ্ছি। এক নম্বরে বলেছে ধ্বনির উচ্চারণের নিয়ম, এটার ক নম্বরে থাকবে 5টি উচ্চারণের নিয়ম লেখো। সেটা তোমরা বই কিনলে দেখবা বা আমার ক্লাসের পরবর্তীতে আমার ক্লাস আসবে, আপলোড হবে, তোমরা সেখান থেকে শিখে নিতে পারো। 5টা নিয়ম লিখতে হবে, মুখস্থ করে যাবা, লিখে দিবা, 5 নাম্বার পেয়ে যাবা। এটা থাকবে ক নাম্বার। অথবা খ নাম্বারে থাকবে 5টি শব্দ, মানে অশুদ্ধ থাকবে বা অর্থাৎ লিখিত রূপ থাকবে, সেটা উচ্চারণ রূপ লিখতে হবে। যেমন আমি যদি তোমাদের এখানে বলি, আমি যদি লিখি এক, এটা লিখলাম এ ক এক, কিন্তু এটার উচ্চারণে আমরা কি বলি? উচ্চারণ আমরা এটা বলি না, দেখো তো এক লেখা ছিল এ ক এক, আমি উচ্চারণ করলাম এক। এটা কিন্তু অশুদ্ধ না, এটা আমরা সবাই বাংলাদেশি সবাই এটা উচ্চারণ করি। তাহলে কিছু কিছু শব্দ আছে যেগুলো লিখিত রূপ একরকম আর আমাদের উচ্চারণের সময় হয়ে যায় অন্যরকম। এই রকম তোমাকে 5টা শব্দ দেওয়া হবে, সেই 5টা শব্দের উচ্চারণ রূপ লিখতে হবে। এটা লিখলেই 5 নাম্বার পেয়ে যাবা। এটা হবে খ নাম্বারে। কিন্তু কতে তাহলে থাকবে 5টা প্রশ্ন, মানে 5টা নিয়ম লিখতে হবে, আর খতে থাকবে 5টা শব্দ, যে কোনো একটা দিলে 5 নাম্বার পেয়ে যাবা। সেম খ এর দিকে তাকাও, মানে 2 নাম্বারের দিকে তাকাও, 2 নাম্বারও সেম বানানের নিয়ম। 5টি বানানের নিয়ম দিতে হবে, আর না হয় 5টি শব্দ দেওয়া থাকবে ভুল বানান, যেগুলো শুদ্ধ করতে হবে। যেমন অনেক কঠিন কঠিন বাংলা বানান আছে, যেমন ধরো যে মুমূর্ষু, তারপরে আছে সমীচীন, তারপর পরজীবী, জসিমউদ্দিন। জসিমউদ্দিন বানানটা অনেকে ভুল করে। তারপর চট্টগ্রাম না চিটাগাং, এরকম অনেক বানান আছে যেগুলো আমরা ভুল করে আসছি বা ভুল হয় সচরাচর। সেরকম 5টা বানান দেওয়া থাকবে, মানে অশুদ্ধ বানান, সেটাকে তোমাকে শুদ্ধ করে লিখতে হবে, অথবা 5টা বানানের নিয়ম লিখতে হবে। তাহলে এটাতেও কিন্তু ক এবং খ দুটো অপশন থাকছে। 3 নাম্বার দেখো শব্দের ব্যাকরণিক শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা ইংরেজিতে যেমন এসএসসি তে পড়েছি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অর্থাৎ পার্টস অফ স্পিচ পড়েছি, সেম 3 নম্বরে এইটাই। অর্থাৎ আমাদের যে বাংলা শব্দ শ্রেণীর যে ভাগগুলো আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এইগুলো যা আছে, এইগুলো নিয়ে ক নম্বরে কোশ্চেন থাকবে যে সর্বনাম কাকে বলে, কত প্রকার, বা শব্দ শ্রেণী কত প্রকার, কি কি, এরকম প্রশ্ন থাকবে ক নম্বরে। আর খ নম্বরে থাকবে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, 3-4 লাইনের একটা বাংলা অনুচ্ছেদ দেওয়া থাকবে গল্পের মতো। সেখানে উপরে বলা হবে নিচের গল্প থেকে 5টি বিশেষ্য বের করো, বা নিচের গল্প থেকে 5টি ক্রিয়া বের করো, এরকম প্রশ্ন থাকবে। ক অথবা খ অ্যান্সার করবো, হয়ে যাবে। 4 নাম্বার উপসর্গ সমাস, এখানে আরেকটা অপশন থাকে, সেটা হলো উপসর্গ সমাস। হ্যাঁ, এই দুটাই, উপসর্গ আর সমাস। দেখো এখানেও তোমার এই 4 নম্বরে উপসর্গ বা সমাস রিলেটেড ক নম্বরের প্রশ্ন থাকবে, যে উপসর্গ কত প্রকার বা কি কি, বাংলা উপসর্গগুলো লেখো, বা সমাস কত প্রকার কি কি, এইগুলো থাকবে ক নম্বরে। আর খ নম্বরে থাকবে 5টি সমাস, এই 5টি সমাসের তোমার ব্যাস বাক্য সহ লিখতে হবে। তাহলে ক অথবা খ অ্যান্সার করবা। তারপর 5 নাম্বার বলেছে বাক্য, বাক্যান্তর আর প্রত্যয়। দেখো বাক্য সম্পর্কে তোমার প্রশ্ন দেওয়া থাকবে, যে বাক্য কত প্রকার। বাক্য আমরা জানি 3 প্রকার, বাক্য কত প্রকার কি কি, বা বাক্য কাকে বলে,
এই রিলেটেড প্রশ্ন থাকবে ক নাম্বারে, হয় ক দিবা আর নয় খ থাকবে হলো 5টা বাক্য দেওয়া থাকবে, বাক্যর শেষে ব্র্যাকেটে দেওয়া থাকবে যে এটাকে জটিল করো বা এটাকে সরল করো বা এটাকে যৌগিক করো। যেমন তোমরা এসএসসি তে পড়ে আসছো না, পজিটিভ থাকলে নেগেটিভ করতে বলে, সিম্পল থাকলে কমপ্লেক্স, কমপ্লেক্স থাকলে কম্পাউন্ড, এরকম এরকম দেওয়া থাকবে 5টি, সেটা দিলেও হয়ে যাবে। 6 নাম্বার হলো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ এটাতেও 5 নাম্বার থাকবে। এটা হলো কেমন, এটাতে 6 থেকে 7টা বাক্য দেওয়া থাকবে, যে বাক্যগুলো আমরা বাঙালিরা বাংলাদেশে ভুল প্রয়োগ শিখে আসছি এতদিন, মানে এটা যে ভুল আমরা কেউ এটা জানি না, আমরা এটা শুদ্ধ বলে চলে আসছি। যেমন আমি 2-3টা বাক্য বলি, তোমরা সবাই এখন যারা ভিডিও দেখছো সবাই এটা ভাববা যে এটা সঠিক। অনেক জায়গায় লেখা থাকে যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, অনেক দোকানে লেখা থাকে, তোমরা এটা ভালো জানো যে এটা রাইট, আমরা জানি এটা রাইট, কিন্তু এটার মধ্যে ভুল আছে, একটু পরে বলছি। আবার অনেক জায়গায় লেখা থাকে ঈদের আগে, কুরবানি ঈদের আগে যে লেখা থাকে এখানে বিরাট গরু ছাগলের হাট অনুষ্ঠিত হবে। এই যে আমি 2টা বাক্য বললাম যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় আর এখানে বিরাট গরু ছাগলের হাট অনুষ্ঠিত হবে, 2টা বাক্যই কিন্তু ভুল। অথচ এই 2টা বাক্য সচরাচর আমরা বিভিন্ন পোস্টার, ব্যানার, মাইকিংয়ে শুনে থাকি। তো এরকম যেগুলো আমরা বাঙালিরা ভুল প্রয়োগ করে আসছি, কিন্তু আসলে এটা আমরা জানি না যে এটা ভুল, সেরকম 5টা বাক্য দেওয়া থাকবে, সেটা রাইট করতে হবে। যেমন আমি প্রথম যে বাক্যটা বললাম এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা কিন্তু ভুল, এটা হবে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। কারণ ওই দোকানে মানুষ কি কিনতে যাবে, খাঁটি গরু কিনতে যাবে নাকি খাঁটি দুধ কিনতে যাবে? অবশ্যই খাঁটি দুধ কিনতে যাবে, যার কারণে গরুর সামনে খাঁটি দেওয়া যাবে না, কিন্তু বেশিরভাগ দোকানে লেখা থাকে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, এটা হবে হলো এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। সেম ওইটা অনেক ভুল, এরকম অনেক ভুল বাক্য আছে বইয়ের মধ্যে, আমরা ইনশাল্লাহ এই পরের ক্লাসগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এটা গেল হলো তাহলে তোমার 6টা ব্যাকরণ অংশ, এখানে 5 6 30টা নাম্বার থাকবে। এরপর আছে হলো নির্মিতি অংশ, নির্মিতি অংশে 70 নাম্বার থাকবে, সবগুলোতেই 10 করে, শুধুমাত্র শেষে যেটা আছে প্রবন্ধ, এইটাতে শুধুমাত্র 20, মানে প্রবন্ধ রচনা, এখানে 5টা রচনা থাকবে, এখানে 5টার মধ্যে যে কোনো একটা লিখবে, 6 7 পৃষ্ঠা লিখলেই 20 নাম্বার পেয়ে যাবা। 20 পায় না, 18 19 পায়। তো দেখো 7 নাম্বার কি বলেছে, পারিভাষিক শব্দ বা অনুবাদ, এখানেও 2টা করে অপশন থাকবে, কোনোটাই এইচএসসি তে কোনোটাই অপশন ছাড়া থাকবে না, যে কোনো একটা দিতে হবে, এখানে 2টা থাকবে, পারিভাষিক শব্দ বা অনুবাদ। পারিভাষিক শব্দ নিয়ে একটু কথা বলি, যেহেতু তোমরা নতুন এইচএসসি তে, যে শব্দগুলো আমরা বাহির দেশ থেকে, অন্য দেশ থেকে আমরা বাংলা ভাষায় পেয়েছি, মানে ওটার আসলে বাংলা নাম আছে কিন্তু আমরা ওটা জানি না, ইউনিভার্সিটি, মোবাইল, গ্লাস, চেয়ার, এগুলো কিন্তু বাংলা নাম আছে, কিন্তু আমরা মনে করি এইগুলোই বাংলা। গ্রামে যারা থাকে তারা পর্যন্ত জানে না যে এটা বাংলা কোনো নাম আছে, তারা জানে এটা বাংলা, বলে ইউনিভার্সিটি, তারপর বলে অক্সিজেন, তারপর বলে কার্টুন দেখে, আমার মেয়ে কার্টুন দেখে, কিন্তু এগুলো কিন্তু ইংরেজি শব্দ, এগুলোর কিন্তু বাংলা অর্থ আছে, বাট আমরা জানি না, আমরা এগুলো ব্যবহার করে আসতেছি। তো এরকম 5টি পারিভাষিক শব্দ দেওয়া থাকবে, 6 7টি দেওয়া থাকবে, সেখান থেকে 5টির অর্থ লিখতে হবে, তাহলে পেয়ে যাবা 10 নাম্বার। সরি, এটাতে 10টাই থাকবে, 10টা দিতে হবে। আর দ্বিতীয়টা হলো অনুবাদ, একটা ইংরেজি প্যাসেজ দেওয়া থাকবে 5 6 লাইন, এইটাকে তোমাকে পুরো বাংলায় কনভার্ট করতে হবে। তারপর হলো 8 নাম্বার, 8 নাম্বার হলো দিনলিপি, ভাষণ বা প্রতিবেদন। দিনলিপি হলো মানে যে কোনো একটা দিতে হবে। দিনলিপি মানে হলো আমরা যারা ডায়েরি লিখি, যে সারাদিন ঘুম থেকে উঠে ঘুমানোর পর্যন্ত কি কি করলাম, এরকম একটা দিনলিপি, যে কোনো একটা অকেশন দেবে, যে কোনো একটা ঘটনা দেবে, সেই দিনের তোমার দিনলিপি লিখতে হবে। তারপর ভাষণ, ভাষণ মানে হলো যে কোনো প্রোগ্রামে গেলে আমরা যেমন হঠাৎ করে বক্তৃতা দিলে বক্তৃতা দেই বা ভাষণ বলি, ঠিক সেম তোমাকে একটা প্রোগ্রামের নাম বলে দেবে বা যে কোনো একটা কিছু বলবে, সেটা সম্পর্কে 1 থেকে 1.5 পৃষ্ঠার ভাষণ লিখতে হবে। তারপর হলো প্রতিবেদন, প্রতিবেদন মানে হলো আমরা যেটাকে রিপোর্ট বলি, যারা সংবাদ পত্রিকায় কাজ করে বিভিন্ন জায়গায় রিপোর্ট তৈরি করে। তো ধরো তোমার এলাকায় একটা রাস্তা ভেঙে গেছে, ওইটা নিয়ে তুমি এমপি মহোদয়ের কাছে বা মন্ত্রীর কাছে একটা প্রতিবেদন লিখবা, বা পত্রিকায় একটা প্রতিবেদন লিখবা, সেটাকে বলা হয় প্রতিবেদন, মানে ওই সম্পর্কে লিখবা। তারপর 9 নাম্বার হলো খুদে বার্তা, বৈদ্যুতিক চিঠি ও আবেদনপত্র, এখানেও যে কোনো একটা দিতে হবে। খুদে বার্তা মানে হলো শর্ট মেসেজ, যেটা আমরা আগে ফোনে অফলাইনে এক বন্ধু আরেক বন্ধুকে মেসেজ দিয়েছি, যে শুভ নববর্ষের মেসেজ, ঈদ মোবারকের মেসেজ, ফ্রেন্ডশিপ ডে এর মেসেজ, তারপর ভ্যালেন্টাইন্স ডে এর মেসেজ, এরকম অনেক মেসেজ আছে, সেগুলো হলো খুদে বার্তা। হ্যাঁ, এটা একদম সিম্পল ছোট। বৈদ্যুতিক চিঠি হলো ইমেইল, যেটাকে আমরা ইমেইল বলি ইংরেজিতে, ওইটা হলো বৈদ্যুতিক চিঠি। আর আবেদনপত্র, এইচএসসির আবেদনপত্রটা একটু 2-3 রকমের হয়, একটা হলো প্রাতিষ্ঠানিক, একটা হলো অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক মানে স্কুল কলেজ রিলেটেড হতে পারে,
বা তুমি কোথাও চাকরির আবেদন করবা, সেই আবেদনপত্র নিচে ওইটা সিভি, যেটাকে আমরা সিভি বলি, নিচে আবার বায়োডাটা দিতে হবে, এরকম আর কি আবেদনপত্র। আর যদি অপ্রাতিষ্ঠানিক হয়, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের কাছে পত্র হয়, তাহলে সেটাকে আবেদনপত্রের মধ্যেই বলা হয়। 10 নাম্বার হলো সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। এই তিনটার মধ্যে যে কোনো একটা দিতে হবে। সো এই তিনটাই তো আমরা এসএসসি তে আলোচনা করে আসছি, মানে পড়ে আসছি, সো এটা নিয়ে আর কথা বললাম না। তবে সবসময় চেষ্টা করবা ভাব সম্প্রসারণ দেওয়ার জন্য, কারণ যেহেতু 10 নাম্বার, ভাব সম্প্রসারণ দিলে একটু পেজটা বড় হয়, 1-2 পৃষ্ঠা হয়, ভালো হয় দেখতে। 11 নাম্বার হলো সংলাপ বা ক্ষুদে গল্প। এখানেও যে কোনো একটা দিতে হবে। সংলাপ মানে হলো যেটাকে আমরা ইংরেজিতে ডায়লগ বলি, তো এটা নিয়ে তো আর কথা বলতে হয় না, কারণ এসএসসি তে আমরা ডায়লগ পড়ে আসছি। তারপরে আসলে ক্ষুদে গল্প। ক্ষুদে গল্প মানে হলো শর্ট স্টোরি, অর্থাৎ ছোট কোন একটা ক্লু দেওয়া থাকবে, সেটা সম্পর্কে কয়েক লাইন লিখে একটা গল্প তৈরি করতে হবে। তো সবাই এখানে এটা স্কিপ করে সংলাপটা দেয়, মানে ডায়লগটা দেয়, তোমরাও সেটাই ইউজ করবা। সর্বশেষ যেটা আছে ভাইয়া, সেটা হলো প্রবন্ধ। তোমরা জানো এসএসসি তে প্রবন্ধ পড়ছো 10 নাম্বার থাকে, 12 নাম্বার বা 15, কিন্তু এখানে কিন্তু প্রবন্ধে 20টা নাম্বার থাকবে, 5টা অপশন দেওয়া থাকবে, মানে 5টা নাম দেওয়া থাকবে। তুমি এই 5টা থেকে যে কোনো একটা আনসার করবা, একটাই একটু বড় করে স্ট্যান্ডার্ড করে লিখতে হবে, 6-7 পৃষ্ঠা লিখবা, তাহলে আশা করি ফুল মার্কস তুলতে পারবা। এই হলো আমাদের টোটাল এইচএসসির বাংলা সেকেন্ড পার্টের একটা সাজেশন। সাজেশন বলতে কি, মানে সিলেবাসের আলোচনা করা হলো। এরপর আমাদের চ্যানেলে ইনশাল্লাহ প্রতিনিয়ত একটা করে টপিকস নিয়ে ভিডিও আসবে। সবাই আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত জানাতে বা কোনো প্রশ্ন থাকলে বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা কমেন্টে বলে যাবেন, ইনশাল্লাহ আমরা ঠিক করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আর দেশের পরিস্থিতি ভালো না, অস্থিতিশীল পরিস্থিতি। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সতর্কতা অবলম্বন করে সবাই সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।